একবার ভাবুন তো, এমন একটা জায়গার কথা যেখানে রোজ ঠিক একই সময়ে বৃষ্টি নামে। এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি নিছকই ভাগ্য? না, এর পেছনের কারণটা আসলে বিজ্ঞান। কিন্তু প্রশ্ন হল, এমনটা কেন হয়? চলুন তাহলে প্রথমেই খুঁজে বের করা যাক পৃথিবীর কোন কোন জায়গায় এই ঘটনাটা ঘটে, মানে যেখানে প্রতিদিন বৃষ্টি হওয়াটা একটা সাধারণ রুটিন। এই তালিকার শুরুতেই আছে ইন্দোনেশিয়ার বর্নিও আর সুমাত্রা। ভাবা যায়, বছরে 250 দিনেরও বেশি সময় ধরে সেখানে বৃষ্টি হয়। এরপরই আসে সুবিশাল অ্যামাজন রেন ফরেস্ট। আর আমাদের খুব কাছে ভারতেই আছে চেরাপুঞ্জি আর মৌসিনরাম, যেগুলো বিশ্বের সবচেয়ে ভেজা জায়গা হিসেবে পরিচিত। শুধু তাই নয়, হাওয়াইয়ের মাউন্ট ওয়ায়ালেয়ালে আর মধ্য আফ্রিকার কঙ্গো বেসিনও কিন্তু এই ক্লাবেরই সদস্য, যেখানে বৃষ্টি যেন জীবনেরই একটা অংশ। বছরের 365 দিনের মধ্যে 350 দিনই বৃষ্টি। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু হাওয়াইয়ের মাউন্ট ওয়ায়ালেয়ালেতে এটাই বাস্তব। এই পরিসংখ্যানটাই কিন্তু বলে দেয়, কিছু কিছু জায়গায় বৃষ্টি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটা প্রকৃতির একটা বাধার নিয়ম, একটা ছন্দ। বেশ, আমরা তো জানলাম কোথায় এই ঘটনাটা ঘটে। এখন আসল প্রশ্নে আসা যাক, কেন এমনটা হয়? চলুন এবার ধাপে ধাপে এর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। এই পুরো ঘটনার মূলে আছে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, যার নাম পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট। সহজ করে বললে এটাকে প্রকৃতির একটা ইঞ্জিন হিসেবে ভাবতে পারেন, যেখানে গরম ভেজা বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় আর উপরের ঠান্ডা ভারী বাতাস নিচে নেমে আসে। এই যে ওঠানামার একটা চক্র, এটাই পুরো আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। এই প্রতিদিনকার বৃষ্টির চক্রটা মূলত 4টে ধাপে ঘটে। দেখুন, প্রথম ধাপে কি হয়? সকালের কড়া রোদে নদী, মাটি বা সমুদ্রের জল গরম হয়ে বাষ্প হয়ে যায়। একে আমরা বলছি বাষ্পীভবন। এরপর দ্বিতীয় ধাপে ওই গরম আর হালকা জলীয় বাষ্পটা সোজা উপরে ঠান্ডা আবহাওয়ার দিকে উঠতে শুরু করে। তৃতীয় ধাপে উপরে গিয়ে ঠান্ডা হতেই ওই বাষ্প আবার জলকণায় পরিণত হয় আর তৈরি করে বিশাল বিশাল কিউমুলোনিম্বাস মেঘ। আর শেষ ধাপে যখন ওই মেঘগুলো আর জল ধরে রাখতে পারে না, তখন মুষলধারে বৃষ্টি হয়ে সবটা ঝরে পড়ে। তাহলে বুঝতেই পারছেন, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা আসলে প্রকৃতির একটা নিখুঁত সিস্টেম, একটা ঘড়ির মতো, যেটা রোজ ঠিক সময়ে বৃষ্টির শব্দে বেজে ওঠে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এর একটা আরও চমকপ্রদ দিক আছে। আচ্ছা, যদি বলি রেইন ফরেস্টগুলো শুধু বৃষ্টি পায় না, বরং তারা নিজেদের বৃষ্টি নিজেরাই তৈরি করে, অবাক হচ্ছেন? হ্যাঁ, বিজ্ঞানীরা এই অসাধারণ ব্যাপারটাকে একটা সুন্দর নাম দিয়েছেন, ফ্লাইং রিভার্স বা উড়ন্ত নদী। ব্যাপারটা হলো গাছপালা প্রস্রেদন বা ট্রান্সপিরেশন নামে একটা প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ জলীয় বাষ্প বাতাসে ছেড়ে দেয়। আর এই বাষ্পের প্রবাহটাই আকাশে একটা অদৃশ্য নদীর মতো বয়ে চলে। এখানেই প্রকৃতি তার এক অবিশ্বাস্য দ্বৈত ভূমিকা পালন করে। মানে একদিকে বনগুলো সাধারণ বৃষ্টির ওপর নির্ভর করে বেঁচে থাকে, আবার অন্যদিকে সেই বনের গাছপালাই বাতাসে প্রচুর জলীয় বাষ্প ছেড়ে দিয়ে নিজেদের বৃষ্টির ব্যবস্থা নিজেরাই করে। এই আর্দ্রতা থেকেই মেঘ তৈরি হয়, আর সেই মেঘ থেকে আবার বনের ওপরেই বৃষ্টি ঝরে। এটা একটা স্বয়ংসম্পূর্ণ চক্র। এর গুরুত্ব যে কতটা, তা একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। যদি অ্যামাজন জঙ্গলটা না থাকতো, তাহলে দক্ষিণ আমেরিকার একটা বিরাট অংশ হয়তো মরুভূমি হয়ে যেত। আচ্ছা, রেইন ফরেস্টের কথা তো হলো, এবার চলুন আবার একটু চেরাপুঞ্জের দিকে ফেরা যাক। কারণ ওখানকার যে প্রচণ্ড বৃষ্টিপাত, তার কারণ হিসেবে শুধু এই পরিচলন চক্রটাই যথেষ্ট নয়, এর পেছনে আরও একটা বড় কারণ আছে। চেরাপুঞ্জির এই রহস্যের চাবিকাঠি হল অরোগ্রাফিক লিফট নামের একটি ভৌগোলিক প্রক্রিয়া। কি হয় এতে? সোজা কথায়, সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পে ভরা বাতাস যখন পর্বতে এসে ধাক্কা খায়, তখন সেটা বাধ্য হয়ে পাহাড় বেয়ে ওপরে উঠতে শুরু করে। আর ওপরে উঠলেই বাতাসটা ঠান্ডা হয়ে যায়, জলীয় বাষ্প জমে মেঘ হয় এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ মেঘালয়ের পাহাড়গুলো এখানে একটা বিশাল প্রাকৃতিক বৃষ্টির তৈরির মেশিন হিসেবে কাজ করছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসা বাতাসটা সোজা এসেই পাহাড়ে ধাক্কা খাচ্ছে, আর উপরে উঠে তার ভেতরে থাকা সমস্ত জল বৃষ্টি হয়ে ঝরিয়ে দিচ্ছে। এই কারণে
ওখানকার দৈনন্দিন বৃষ্টিপাতের পরিমাণ এতটা বেশি। তাহলে সব মিলিয়ে প্রতিদিনের এই বৃষ্টির পারফেক্ট রেসিপিটা কি দাঁড়ালো? চলুন দেখে নিই। প্রথমত দরকার তীব্র সূর্যালোক, যেটা পুরো প্রক্রিয়াটা চালু করার জন্য শক্তির যোগান দেয়। দ্বিতীয়ত দরকার প্রচুর পরিমাণের আর্দ্রতা, যা মেঘ তৈরির কাঁচামাল। তৃতীয়ত এই আর্দ্রতার জন্য একটা উৎস লাগবে, যেমন সমুদ্র, নদী বা রেইন ফরেস্ট। আর সবশেষে চেরাপুঞ্জির মতো জায়গায় পাহাড়ের মতো বিশেষ ভৌগোলিক অবস্থান, যা এই বৃষ্টিকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এতক্ষণ তো আমরা বিশ্বের নানা জায়গার কথা জানলাম। এবার আলোচনার শেষে একটা প্রশ্ন থাকছে আমাদের নিজেদের দেশ নিয়ে। বিশ্বের কথা তো হলো, কিন্তু বাংলাদেশের ভেতরে কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বলে মনে হয়? ভেবে দেখবেন।